বেশ। আমরা চলতরিৎটা যতটা পারা যায় এভাবে পড়ে নেওয়ার চেষ্টা করব। আজকে আমরা ফার্স্ট পার্টে কতগুলো প্রাথমিক ধারণা আমরা আলোচনা করব। তার মধ্যে এগুলো আছে স্থির তড়িৎ, তড়িতাধান এবং স্থির তড়িৎ, যেটা আমরা আগে পড়েছি। চলতড়িৎ ব্যাপারটা কি, সেটা বুঝবার জন্য তড়িৎ বিভব ব্যাপারটা কি বুঝতে হবে, তড়িৎচালক বলটা বুঝতে হবে। যাক, ওটা আমি এখনই অতটা জোর দিচ্ছি না। তড়িৎ প্রবাহের সঙ্গে বিভব প্রভেদের সম্পর্ক বুঝতে হবে, ওম সূত্রের গাণিতিক এবং লেখচিত্র রূপ বুঝতে হবে। আজকে আমরা এই পর্যায়ে গাণিতিক রূপটা পর্যন্ত আমরা আলোচনা করব। চলা যাক, পরবর্তীতে স্টার্ট করা যেতে পারে। প্রথম আমরা একটু মনে করে নেব তড়িতাধান। তো তোমরা সবাই জানো, ক্লাস 8-এ 7 থেকেও পড়াশুনো চলছে এই ব্যাপারটা নিয়ে। তো তোমরা জানো যে সব থেকে কম যে আধানের সন্ধান আমরা পাই সেটা হচ্ছে একটা ইলেকট্রনের আধান। ওইটাকে আমরা মনে করে নিতে পারি একটা ইলেকট্রনের আধান। এই আধানকে আমরা ঋণাত্মক তড়িতাধান বলি। আর এর সমান সমান কিন্তু বিপরীত আধান হচ্ছে প্রোটনের। তো এই ইলেকট্রনের আধানকেই কিন্তু আমরা সব থেকে ছোট ধরে তার তুলনায় অন্য বস্তুতে কত আধান আছে সেইটা দিয়ে আমরা হিসাব করি কোনো বস্তুর মধ্যে কতটা আধান আছে এবং কোনো বস্তু কতটা তড়িৎগ্রস্ত। এমনিতে কি হয়, সাধারণ অবস্থাতে পরমাণুর মধ্যে সমান সংখ্যা ইলেকট্রন আর প্রোটন থাকে, তাই পরমাণু নিস্তড়িত হয়, জানো সেটা। এখন এর থেকে ইলেকট্রন যদি বেরিয়ে যায় তখন সেটা ঋণাত্মক হয়ে যায়, আমরা আয়ন বলি। আর ইলেকট্রন যদি ঢুকে যায় তাহলে সেটাকে আমরা বলি ঋণাত্মক তড়িৎগ্রস্ত। ইলেকট্রন যদি বেড়ে যায় তাহলে সেটা হচ্ছে ঋণাত্মক, আর যদি তার নিজের থেকে ইলেকট্রন বেরিয়ে যায় তাহলে সেটা হয়ে যায় ধনাত্মক। এইভাবে কোনো বস্তুর মধ্যে যদি ইলেকট্রন বেশি থাকে তাহলে সেইটাকে আমরা বলি মাইনাস তড়িৎগ্রস্ত বস্তু, আর ইলেকট্রন যদি কম থাকে সেটা হচ্ছে প্লাস তড়িৎগ্রস্ত বস্তু। ঠিক আছে? তো এই হচ্ছে তড়িতাধানের ধারণা। স্থির তড়িতে আমরা দেখেছি যে এই ঘটনাটা কীরকম হয়, দুটো ভিন্ন ভিন্ন কুপরিবাহী, যেমন ধরো কাঁচ আর রেশম ঘষছ, তো তখন কি হয় যে দুটোকে ঘষলে একটা থেকে আরেকটা ইলেকট্রন চলে যায়। যেটাতে যায় সেটাতে ইলেকট্রন বেড়ে যায়, তাহলে সেটা হয়ে যায় ঋণাত্মক। আর যেটাতে যায় সেটা যেমন ঋণাত্মক হয়ে গেল, তেমনি যে দিল তার তো ইলেকট্রন কম পড়ে গেল, ফলে সে হয়ে গেল ধনাত্মক। এইভাবে তাহলে দুটো বস্তুর মধ্যে একটাতে প্লাস হয়ে গেল, একটাতে মাইনাস তড়িৎগ্রস্ত হয়ে গেল। স্থির তড়িতের বেলায় এই যে তড়িৎগ্রস্ত হলো সেটা হচ্ছে যেখানে ঘষা হয়েছে ঠিক সেই জায়গাটুকুতেই এই তড়িৎটা আবদ্ধ আছে। ঠিক আছে? কিন্তু চলতড়িতের বেলায় দুটো জিনিস। এক, স্থির তড়িতের বেলায় আমরা দেখছি কি পরিবাহী বস্তুগুলো, কিন্তু চলতড়িতের বেলায় তড়িতের সুপরিবাহী, যেমন ধরো এই যে তামা, লোহা, হ্যাঁ আমরা জানি সবই সুপরিবাহী বস্তুগুলো, তো তাদের মধ্যে দিয়ে আধান বয়ে যেতে থাকে। আধান যদি বয়ে যেতে থাকে তাহলে সেই ধরনের তড়িৎকে আমরা বলি চলতড়িৎ। তাহলে অ্যাকচুয়ালি চলতড়িৎ হচ্ছে আধানের প্রবাহ। তো পরিবাহীর মধ্যে ইলেকট্রনের চলাচলকেই আমরা বলি, ইলেকট্রন যখন একদিক থেকে আরেক দিকে বইতে থাকে তখনই আমরা বলি চলতড়িৎ। ঠিক আছে? যেমন আমরা ঘরে কারেন্টের তার, সেই তার দিয়ে কারেন্ট বয়ে যায় আমরা বলি, তার মানে তার ভেতর দিয়ে অ্যাকচুয়ালি ইলেকট্রনগুলো বয়ে যেতে থাকে, এর জন্যই আলো জ্বলে, ফ্যান চলে, তাই না? তো একটা তার ধরো ঘরের তাকে একটা তার পড়ে আছে, দীর্ঘকাল পড়ে আছে, তো তার মধ্যে দিয়ে তো আর কারেন্ট যায় না, তার মধ্যে দিয়ে তো তড়িৎ যায় না, আর তার মধ্যে দিয়ে ইলেকট্রনগুলো বয়েও যায় না। তাহলে ইলেকট্রনগুলো বয়ে গেলে যদি তড়িৎ পাই, তাহলে ইলেকট্রনগুলোকে বইয়ে দিতে হবে। তো ইলেকট্রনগুলো বইয়ে দিতে হবে এই কারণে কি, ইলেকট্রনগুলো নিজের থেকে সচল হয়ে একদিক থেকে আরেক দিকে চলবে না, তাদেরকে বাইরে থেকে শক্তি দিতে হবে। প্রশ্নটা আমাদের এইটাই যে কিভাবে সেটা হচ্ছে, পরিবাহী তারের মধ্যে দিয়ে তড়িৎ বইছে কিভাবে, সেইটা। তো এমন কিছু করতে হবে যাতে পরিবাহীর মধ্যে দিয়ে ইলেকট্রন বইতে বাধ্য হয়। কিন্তু ইলেকট্রনগুলো তো আবার নিউক্লিয়াসের টানে বাঁধা আছে, তাহলে ওরা কেন ওই নিউক্লিয়াসের টান ছেড়ে বাইরে যাবে? ঠিকই, কিন্তু দেখা যায় পরিবাহী পদার্থের মধ্যে, খেয়াল করো, যারা
তড়িতের সুপরিবাহী পদার্থ, সেই পরিবাহী পদার্থের মধ্যে পরমাণুর বাইরের কক্ষের ইলেকট্রনগুলো খানিকটা ছাড়া গরুর মতন থাকে, মানে এখানে এটা মুক্ত থাকে। এরা বাইরে থেকে মানে অল্প পরিমাণ শক্তি পেলেই তখন ওরা কি করে, যেদিকে শক্তি কাজ করছে সেই দিকে চলতে শুরু করে, এমনকি তারা বাইরে বেরিয়েও আসতে পারে। স্থির তড়িতের বেলায় এটাই হয়, দেখবে ঘর্ষণের ফলে একটা থেকে আরেকটাই ইলেকট্রনগুলো বেরিয়ে চলে যেতে পারে। তো তাহলে ব্যাপারটা হচ্ছে যে ইলেকট্রনগুলোকে একটা পরিবাহীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যদি চালাতে চাই, তাহলে এক প্রান্ত থেকে ইলেকট্রনগুলোকে শক্তি যোগাতে হবে যাতে সে অন্য প্রান্তের দিকে যায়। ইলেকট্রনগুলো কি করে পাচ্ছি আমরা পরিবাহীর বেলায়? এইগুলোকে বলছি মুক্ত ইলেকট্রন। মুক্ত ইলেকট্রন কেন না, পরিবাহীর মধ্যেই কেবলমাত্র এই ধরনের অনেক ইলেকট্রন পাওয়া যায়, পরমাণুর শেষ কক্ষের ইলেকট্রনগুলো, যারা নিউক্লিয়াসের আকর্ষণ বল থেকে একটু দূরে থাকে, বা বলা যায় যাদের উপর আকর্ষণ বলটা তুলনায় কম। তারা পরিবাহীর পৃষ্ঠে এলোমেলো থাকতে পারে, তাদেরকে কেবলমাত্র শক্তি দিলে তারা কিন্তু সেই শক্তির বশে বাধ্য হয়ে কাজ করতে পারে। চলো আরও দেখা যাক। ব্যাটারি দিয়ে আমরা তো আলো জ্বালিয়েছি, তো কি করা হয়? ব্যাটারির প্লাস থেকে একটা তার বের করলাম, মাইনাস থেকে একটা তার বের করলাম, দিয়ে সেইটার মাঝখানটাতে একটা এলইডি বাল্বের দুটো প্রান্তকে ধরো জুড়ে দিলাম, তখনই দেখা গেল যে আলোটা জ্বলছে। ব্যাটারিটা কিন্তু এই শক্তিটা দিচ্ছে যাতে করে তারের মধ্যে দিয়ে ইলেকট্রন বইতে শুরু করে, ঠিক আছে? এই যখন ইলেকট্রন বইতে শুরু করে আর আলো জ্বলে ওঠে, আমরা বলি কারেন্ট যাচ্ছে। ব্যাটারির দুই প্রান্তে এই যে প্লাস আর মাইনাস, এই দুটোকে আমরা বলি প্লাস বিভব আর মাইনাস বিভব, আর এদের মধ্যে পার্থক্য হলো বিভব প্রভেদ। প্লাস বিভবকে অনেক সময় উচ্চ বিভব বলা হয়, আর মাইনাস বিভবকে আমরা বলি নিম্ন বিভব। এই বিভব প্রভেদ যদি না দিই তাহলে কিন্তু তড়িৎ বইবে না। ফলে সোজা কথায় আমাকে একটা শক্তির ব্যবস্থা করতে হবে যাতে করে ইলেকট্রন এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যেতে পারে, বা উল্টো করে বললে তড়িৎ প্লাস থেকে মাইনাসের দিকে যেতে পারে আর ইলেকট্রন মাইনাস থেকে প্লাসের দিকে যেতে পারে। তো বিভব প্রভেদটা আমাদের চাই। বিভব প্রভেদটা যখন চাই তখন আমাদের প্রথমেই এটা বুঝে নিতে হবে না বিভবটা ঠিক কি। ঠিক আছে, চলো দেখি। আচ্ছা, তাপের বেলায় যেমন তাপমাত্রার ধারণা, তড়িতের বেলায় তেমনি বিভবের ধারণা। তাপের বেলায় তাপমাত্রার ধারণা কি? আমরা জানি যে দুটো পদার্থকে এক জায়গায় রাখলে যদি তাদের মধ্যে তাপমাত্রার পার্থক্য থাকে, তাহলে দেখা যাবে বেশি তাপমাত্রা থেকে কম তাপমাত্রার দিকে, অর্থাৎ বেশি গরম বস্তুর থেকে তুলনায় কম গরম বা ঠান্ডা বস্তুর দিকে তাপ যায়। তাহলে তাপ যাওয়ার শর্ত হচ্ছে একটা বেশি তাপমাত্রার দিক আছে, একটা কম তাপমাত্রার দিক আছে, বেশি থেকে কমের দিকে যায়। কিংবা ধরো জল, একদিকে জলের উচ্চতা বেশি আছে আর একদিকে জলের উচ্চতা কম আছে, তাহলে উচ্চতা বেশি থেকে উচ্চতা কমের দিকে জল বয়ে যায়। ঠিক সেই রকম ধরে নাও যে পরিবাহীর এক প্রান্তে ওই তাপমাত্রার মতো কিছু একটা আছে যার নাম আমরা দিয়েছি বিভব। তো যে দিকটাতে আমি বলছি প্লাস বিভব, সেদিকটাতে ধরো তার মানে উচ্চ বিভব আছে, বা যেমন বেশি তাপমাত্রা বা উচ্চ তাপমাত্রা সেরকম এখানে হচ্ছে উচ্চ বিভব, তেমনি বিপরীত দিকে এটা হচ্ছে নিম্ন বিভব। ঠিক আছে, এই দুটো প্রান্তের বিভব মানে তার মানে দাঁড়াচ্ছে এই যে এমন একটা অবস্থা যাতে করে এটা বোঝা যায় যে তড়িৎ কোন দিক থেকে কোন দিকে যাবে। তড়িৎ প্লাস বিভব থেকে মাইনাস বিভবের দিকে যাবে। এরপরেও কিন্তু প্রশ্নটা থেকে যায়, এই যে বিভবের আমরা একটা ধারণা দিলাম, যেমন তাপমাত্রার সঙ্গে একে তুলনা করলাম, তো তড়িতের বেলায় এটাকে আরও ভালোভাবে বোঝা যায় যে তড়িৎ বিভবটা বলতে আসলে ঠিক কি বোঝায় সেটা আমরা দেখব। আমরা এখানে দেখতে পাচ্ছি যে একটা কিউ আধান আমরা রেখেছি, আর তার চারপাশে একটা জায়গা জুড়ে আমরা জানি যে এই আধানটা বল দিতে পারে। সে যদি এর কাছে একটা প্লাস আধান আনতে চাও তাহলে এ বিকর্ষণ বল দিতে পারে, আমি কিউটাকে প্লাস ধরছি।
যদি এর কাছে একটা মাইনাস আধান আনতে চাও তাহলে সে একে আকর্ষণ করতে পারে, তোমরা জানো প্লাস মাইনাসকে আকর্ষণ করে, দুটো মাইনাস পরস্পরকে বিকর্ষণ করে, দুটো প্লাস পরস্পরকে বিকর্ষণ করে। তো এই যে আধানটা এর যতটা জায়গা জুড়ে বল প্রয়োগ করতে পারে সেই ততটা জায়গাকে বলা হয় এই আধানটার তড়িৎ ক্ষেত্র। আমরা স্পর্শ ছাড়া ক্রিয়াশীল বল ক্লাস 8-এ পড়েছি, তো সেখানে আমরা দেখেছি যে এই আধান যে বল দেয় সেটা কিন্তু স্পর্শ ছাড়া, অর্থাৎ এই প্লাস কিউ আধানের কাছে একটা মাইনাস কিউ আধান নিয়ে এসেও দেখবে যে এরা পরস্পরকে টানছে। কুলম্বের সূত্র অনুযায়ী সেটাকে আমরা বের করতে পারি যে কতটা টান তারা দিতে পারে, বা ঠেলা যদি দেয় তো কতটা ঠেলা তারা দিতে পারে। তো আমরা এখানে সেটা দেখানোর চেষ্টা করেছি। এই হচ্ছে ধরা যাক একটা তড়িৎ ক্ষেত্র। এখানে কিন্তু তোমার অন্য এই ধর এই বিন্দুতে তড়িৎ বিভব আলাদা হবে, এখানে তড়িৎ বিভব আলাদা হবে, এখানে তড়িৎ আলাদা হবে, এখানে সব জায়গাগুলোতেই তড়িৎ বিভবগুলো আলাদা আলাদা হবে, ঠিক আছে? এবং যত দূরে যাব তড়িৎ বিভব কম হবে, যত কাছে আসবো তড়িৎ বিভব বেশি হবে। তাহলে বিভিন্ন জায়গায় একটা আধানকে আনতে বিভিন্ন কাজ করতে হয়, তাহলে বিভিন্ন বিন্দুর বিভবগুলো আলাদা আলাদা। এর মানে হলো বিভবটা তাহলে কি? বিভবটা আসলে কিছু পরিমাণ কাজ করা বোঝায়। কোন বিন্দুতে আনতে কতটা কাজ করতে হচ্ছে, যে বিন্দুতে আনতে কাজ বেশি করতে হবে তাহলে সেটা বেশি বিভব, যে বিন্দুতে আনতে কাজ কম করতে হবে সেটা কম বিভব। এইটা হচ্ছে বিষয়, এবং এটাকেই আমরা অ্যাকচুয়ালি একটা সংজ্ঞা ভালো করে দিতে পারি, ঠিক আছে? যে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে একক ধনাত্মক আধানকে আনতে যে কাজ করতে হয় তাকে তড়িৎ ক্ষেত্রের ওই বিন্দুতে তড়িৎ বিভব বলে। একক ধনাত্মক আনতে যে কাজ করতে হয় তাকে বিভব বলা হচ্ছে, ঠিক আছে? তো গাণিতিকভাবে যদি কিউ পরিমাণ আধানকে আনতে ডব্লু পরিমাণ কাজ করতে হয় তাহলে বিভব ভি, বিভবকে ভি দিয়ে বলা হয় ভি, সেটা হবে ডব্লু বাই কিউ, ঠিক আছে? তো ডব্লুর একক তো জুল, কিউ এর একক কুলম্ব, তাহলে জুল পার কুলম্ব, এটাকেই এক কথায় ভোল্ট বলে। ভোল্ট তো আমরা সবাই শুনেছি, এটা হচ্ছে বিভব এবং বিভব প্রভেদের একক। আমরা এই যে বিভবটা সেইটা আমরা ব্যাটারির মধ্যে আমরা সৃষ্টি করি। একটা ব্যাটারি বা তড়িৎ কোষ, তার এক প্রান্তে প্লাস তার মানে দিকটা উচ্চ বিভব, আর এক প্রান্তে মাইনাস তার নিম্ন বিভব। এই যে উচ্চ বিভব নিম্ন বিভবওয়ালা একটা জায়গা, সেইখানে যখন তার দুটোকে জুড়ে দিই তখনই একমাত্র পরিবাহীর এক প্রান্তে বেশি বিভব হয়, অন্য প্রান্তে কম বিভব হয়। ফলে বেশি বিভব থেকে কম অর্থাৎ প্লাস থেকে মাইনাসের দিকে কারেন্ট যেতে থাকে, আর মাইনাস থেকে প্লাসের দিকে কারেন্ট আসতে থাকে। তার মানে সোজা কথা হচ্ছে বিভব হচ্ছে কিছু পরিমাণে শক্তি, একক আধানকে আনতে যে শক্তি সেটা হচ্ছে বিভব। এখন অবধি যা পড়লাম তার থেকে এই কোয়েশ্চেনগুলো তোমরা একটুখানি ভাববে, আমি কোয়েশ্চেনগুলো আর রিড করে দিচ্ছি না, তোমরা এটা দেখবে। চলতড়িৎ ব্যাপারটা কি আচ্ছা বলে দিই। তাপমাত্রার সঙ্গে বিভবের কিভাবে তুলনা করা গেল, বিভবের পার্থক্য থাকলে পরিবাহীর মধ্যে দিয়ে কি বয়ে যায়, পরিবাহীর মধ্যে ইলেকট্রন কোন প্রান্ত থেকে কোন প্রান্তের দিকে বয়ে যায়, তড়িৎ বিভব কাকে বলে, তড়িৎ বিভব, আধান এবং কাজ, এদের এসআই এককগুলো কি কি আমরা সবই দেখলাম এখানে। সেইগুলো একটা ইলেকট্রনের আধান অলরেডি পড়েছো তোমরা, সেটা কত কুলম্ব হয় মনে করো, এইগুলো করবে, এগুলো উত্তরও করবে। এরপর আমরা যাব তড়িৎ প্রবাহ বলতে কি বুঝি সেই প্রশ্নে। তড়িৎ প্রবাহ, ধরো একটা তড়িৎ পরিবাহীর কোনো অংশের মধ্যে দিয়ে টি সময়ে কিউ আধান বয়ে গেল। ধরো এই যেটা পরিবাহী আমি যেমন দেখিয়েছি এখানে, খুব ভালোভাবে দেখানো যায়নি। এ বি হচ্ছে পরিবাহী, পরিবাহী আঁকার সময় মাঝে এর ইকুইলিব্রিয়ামটা দিতে হয়, এটা কেন পরে এগুলো জানতে পারা যাবে। তড়িৎ কোষ, এই যে দিকটা লম্বা দিকটা এটা প্লাস, আর এই দিকটা একটু ছোট্ট আছে এই দিকটা মাইনাস, তাহলে এটা হচ্ছে প্লাস। তাহলে দেখো কারেন্টে তীর দেখিয়েছি আমি, এই দিকে দিয়ে কারেন্ট যাচ্ছে। আর তাহলে ইলেকট্রন কোন দিক থেকে যাবে, এই দিক থেকে যাবে। ইলেকট্রনটার যে যাবে এ তো ভেতরে ভেতরে যাবে, ওটা আমরা দেখাইনি, দেখানো যাবে না। প্লাস থেকে মাইনাসের দিকে তড়িৎ বইবে, ঠিক আছে? এইখানে আমি ধরে নিয়েছি তড়িৎচালক বল, অর্থাৎ ওই যে তড়িৎ কোষটা আছে যেটা যখন দোকান থেকে কিনে নিয়ে এসছো তার মধ্যে যে বিভব পার্থক্যটা অলরেডি আছে সেটাকে বলা হয় তড়িৎচালক বল, সেটা হচ্ছে ই। এটাকে জুড়ে দেওয়া হয়েছে, তখন কারেন্ট বইতে শুরু করেছে। তো এখন এইটার মধ্যে দিয়ে ধরা যাক টি সময়ে কিউ পরিমাণ আধান বয়ে গেছে, তাহলে 1 সেকেন্ডে কত বয়ে যাবে,
টি সেকেন্ডে গেছে কিউ আধান, তাহলে 1 সেকেন্ডে যাবে কত, কিউ বাই টি আধান। ওইটাকে বলা হয় তড়িৎ প্রবাহ মাত্রা। অর্থাৎ একক সময়ে কোনো পরিবাহীর মধ্যে দিয়ে প্রবাহিত আধানকে তড়িৎ প্রবাহ মাত্রা বলা হয়। তাহলে উপরে আছে কুলম, নিচে আছে সেকেন্ড, তাহলে কুলম পার সেকেন্ড, এটা হচ্ছে তড়িৎ প্রবাহ মাত্রার একক। একে এক কথায় অ্যাম্পিয়ার বলে, মনে রাখতে হবে এ অ্যাম্পিয়ার, আই ইজ ইকুয়াল টু কিউ বাই টি। এই হচ্ছে তড়িৎ প্রবাহ মাত্রার বিষয়। এখন আমরা এই পরিবাহীটা নিয়েছি সেই আগের পাতারই যেটা সেটা আছে, ভিএ ভিবি দু প্রান্ত আছে, এটা একটু অসুবিধাজনক আছে মনে হচ্ছে। তো এদের মধ্যে পার্থক্য হচ্ছে ভিএ মাইনাস ভিবি, ভিএটা বড় ভিবিটা ছোট ধরে নিয়েছি, এবং এটাকে বারবার লিখতে হবে বলে এটা ইজ ইকুয়াল টু ভি ধরে নিয়েছি লেখার সুবিধার জন্য। তো এই বিভব পার্থক্য যত বাড়ে তড়িৎ প্রবাহ তত বাড়ে, যেমন উষ্ণতার পার্থক্য যত বাড়ে তেমনি তাপ প্রবাহটা বাড়ে সেরকম। তো এই জন্য বলা যায় যে তড়িৎ প্রবাহ হচ্ছে পরিবাহীর দুপ্রান্তের বিভব প্রভেদের সঙ্গে সমানুপাতিক, অর্থাৎ আই ভ্যারিজ ভি। এবং আই ভ্যারিজ যখন ভি করব তখন পরিবাহীর উষ্ণতা, ভর, প্রকৃতি এই সমস্তগুলোকে একই রাখতে হবে। পরীক্ষা চলাকালীন সময়ে তারের দৈর্ঘ্য, তারের প্রস্থচ্ছেদ, তারের উষ্ণতা, তার যে অবস্থায় ছিল, অর্থাৎ কঠিন থাকলে কঠিন, বা কোনো পরিবাহী যে তরল অবস্থায় ছিল সে যেন তরল অবস্থাতেই থাকে, এইভাবে যখন টেস্ট করা হবে তখনই এটা সত্য আই ভ্যারিজ ভি। সেক্ষেত্রে তোমরা অলরেডি ভেদের চ্যাপ্টার পড়েছো তো ম্যাথসে, তো সেক্ষেত্রে এইটা ভ্যারিয়েশনের চিহ্নটা তুলে ইকুয়াল টু দিতে হবে, তো একটা ধ্রুবক আনতে হবে ভি বাই আর, আরকে ভেদ ধ্রুবক বলা হয়। এই আরটাকে অ্যাকচুয়ালি পরিবাহী রোধ বলে, ওটা আমরা পরে দেখছি। কোনাকুনি গুণ করলে হচ্ছে ভি ইজ ইকুয়াল টু আই আর, এটাই হচ্ছে বিখ্যাত ওমের সূত্র। এখন ওমের সূত্রটা পাওয়া যাচ্ছে তাহলে কি করে, তড়িৎ প্রবাহ মাত্রা বিভব পার্থক্যের সমানুপাতিক। ওকে, তড়িৎ প্রবাহ মাত্রা আই সমানুপাতিক কার সঙ্গে, বিভব প্রভেদের সঙ্গে। তাহলে আই ইজ ইকুয়াল টু কী হচ্ছে, ভি বাই আর। আরটা আমরা নিয়ে এসেছি বাইরে থেকে, এটা একটা ধ্রুবক, একে বলা হচ্ছে পরিবাহীর রোধ। কোনাকুনি গুণ করলে আমরা পাবো ভি ইজ ইকুয়াল টু আই আর। ওম সূত্রের স্টেটমেন্টটা আমরা এবারে দেখব। কোনো পরিবাহীর উষ্ণতা এবং অন্যান্য ভৌত অবস্থা পরিবর্তন না করলে, ওইগুলো চেঞ্জ করা যাবে না, তাহলে আমরা বলতে পারি যে ওই পরিবাহীর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা ওই পরিবাহীর দুপ্রান্তের বিভব প্রভেদের সঙ্গে সমানুপাতিক। ঠিক আছে, এবার রোধটাতে আসি আমি। ওই যে আর বলছিলাম রোধ, ওটা হচ্ছে কি না, কোনো পরিবাহীর মধ্যে দিয়ে যখন তড়িৎ বইতে থাকে তখন কিন্তু পরিবাহী বাধা দেয়, এটা তার নিজস্ব প্রকৃতি। কেউ কম বাধা দেয়, কেউ বেশি বাধা দেয়, বাট বাধা দেয়। তো এই যে কম বাধা দেয় তাহলে তার রোধ কম, যে বেশি বাধা দেয় তার রোধ বেশি। যেমন রূপা কম বাধা দেয়, রূপার রোধ কম। অ্যালুমিনিয়াম একটু বেশি বাধা দেয়, তো অ্যালুমিনিয়ামের রোধ রূপার তুলনায় বেশি, এইভাবে। তো পরিবাহী তড়িৎ বইবার সময় যে বাধা দেয় সেটাকেই বলা হয় ওই পরিবাহীর রোধ। ঠিক আছে, রোধের এককটা দেখব। রোধের একক হচ্ছে এসআই একক ওম। ওম সূত্র অনুযায়ী আমরা এই আটটাকে বলতে পারি ভি বাই আই। তাহলে কিন্তু এখান থেকে একটা ইয়ে করা যায় যে এই ভি আর আয়ের অনুপাত হচ্ছে রোধ। এটা পরীক্ষায় দেয় অনেক সময়। কোনো পরিবাহী দুপ্রান্তের বিভব প্রভেদ ও পরিবাহীর মধ্যে দিয়ে প্রবাহমাত্রার অনুপাতকেই ওই পরিবাহী রোধ বলে। ঠিক আছে, এইটা হচ্ছে মোটামুটি সূত্র অনুযায়ী আমরা ফার্স্ট পার্টটা এখানে শেষ করছি। এটা বুঝে নেওয়ার পর তারপর বই ফলো করো, তারপর যেগুলো বুঝতে পারছো না সেগুলো আমাকে বলো।